ওয়েলকাম টু সুনিতা স্টাডি জোন। আজকে আমি তোমাদের সাথে পিএসসি ক্লার্কশিপের যে পার্ট 2 এক্সামটা হলো তার কোয়েশ্চেন পেপার কেমন এসেছিল যারা দিয়েছিলে তারা তো জানোই, যারা দাওনি পার্ট 2 এক্সামটা তো তারা দেখে নেবে যে কোয়েশ্চেনটা কীরকম এসেছিল। এবং অনেকের অনেক ডাউট ছিল, তো অনেকে কমেন্ট করেছিল, যেহেতু ক্লার্কশিপ মেন্স রিলেটেড একটা এর আগে ভিডিও দিয়েছি আমি, তো সেই রিলেটেড একটু আলোচনা করবো। কিংবা অনেকে বলছে দিদি সেফ স্কোর কত যেতে পারে, সেটা তো আমিও জানি না, আমি নিজেও পরীক্ষা দিয়েছি, তবে একটা আইডিয়া করা যেতে পারে। এবং বিভিন্ন স্যাররাও সেই আইডিয়া থেকেই বলছেন, তো সেই রিলেটেড একটু তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো, প্রথমেই তো ইংলিশ থাকে 50 মার্কসের, তো সেখানে একটা কোয়েশ্চেন দিয়েছে, সেটা হচ্ছে, আমিও এটাই লিখেছি, মানে এই রিপোর্টটাই লিখেছি আর কি। অ্যান এনজিও নেমড ডগ লাভার সোসাইটি, একটা ডগ লাভার সোসাইটি নামে একটা এনজিও, সেটা হ্যাড অর্গানাইজড অ্যান অ্যাওয়ারনেস ক্যাম্পেন, একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেন অর্গানাইজ করেছে। তাহলে কী রিলেটেড অ্যাওয়ারনেস ক্যাম্পেনটা? ইন দ্য নেইবারিং লোকালিটি অ্যাজ দ্য সেক্রেটারি অফ দ্য অর্গানাইজেশন রাইট এ রিপোর্ট অন দ্য প্রোগ্রাম হাইলাইটিং দ্য ফলোয়িং পয়েন্টস। এই পয়েন্টগুলো দিয়ে দিয়েছে, এই পয়েন্টের উপর ভিত্তি করে আমাদের কিন্তু একটা রিপোর্ট লিখতে বলেছে। তো সেক্ষেত্রে আমি এই রিপোর্টটাই লিখেছি এবং সবার লাস্টের রিপোর্টটা আমি লিখেছি। তো এবারে অনেকের প্রথমে এই রিপোর্ট রিলেটেড ডাউট ছিল যে দিদি এইখানে যেহেতু বলেছে রাইট এ রিপোর্ট অন দ্য প্রোগ্রাম হাইলাইটিং ফলোয়িং পয়েন্টস, পয়েন্ট ধরে তো লিখবই। এবার কে লিখেছে রিপোর্টটা? অ্যাজ দ্য সেক্রেটারি অফ দ্য অর্গানাইজেশান। তুমি ওই যে ডগ লাভার্স যে সোসাইটি রয়েছে তার সেক্রেটারি, সেই হিসাবে তুমি কিন্তু রিপোর্টটা লিখবে। তো সেক্ষেত্রে কিন্তু অনেকে লিখেছে, বলছে যে বাই স্টাফ রিপোর্টার দিলে হবে কি না। তো আমার মনে হয় যে এক্ষেত্রে যেহেতু সেক্রেটারির নাম উল্লেখ করা আছে, বাই দ্য সেক্রেটারি অফ দ্য অর্গানাইজেশন এরকম, তো এইভাবেই মানে সেক্রেটারি হিসাবেই লেখাটা উচিত আর কি, বাই স্টাফ রিপোর্টার না লিখে। আমি তো সেভাবেই লিখেছি। তো এইটা গেল প্রথম কোয়েশ্চেন। এবার নেক্সট যেটা আরেকটা রয়েছে সেটা হচ্ছে, ইমাজিন দ্যাট অ্যাজ এ স্টুডেন্ট অফ অ্যান ইনস্টিটিউশন ইউ হ্যাড পার্টিসিপেটেড ইন এ সায়েন্স অ্যান্ড টেকনোলজি এক্সিবিশন আর লিডার অফ দ্য টিম রাইট এ রিপোর্ট। বলেছে যে অ্যাজ এ লিডার অফ দ্য টিম, মানে টিমের লিডার হিসেবে, বাই স্টাফ রিপোর্টার না, কিন্তু ওই জায়গাটাও কিন্তু খেয়াল রাখতে হবে আমাদের। রাইট এ রিপোর্ট অন দ্য, এই বিষয় এক্সিবিশনের ওপরে মানে তোমাকে একটা রিপোর্ট লিখতে হবে। তো এবার হোয়াট ইউ হ্যাভ শোকেসড দেয়ার অ্যাজ দেয়ার ইউর স্পেশাল স্কিল। তো এই হিসাবে বিভিন্ন রকম পয়েন্ট দেওয়া আছে, তো আমি প্রথমেরটাই লিখেছি। তো এই জায়গাটায় রিপোর্টের অনেকের ডাউট ছিল, তো সেটা আমি যেটুকু বুঝেছি সেটুকু থেকে তোমাদের সাথে শেয়ার করলাম। তো তারপরে নেক্সট এই যে প্রেসিসটা দিয়ে দিয়েছে, দেয়ার ইজ মাচ ডিবেট অ্যাবাউট দ্য ক্যাপাসিটি অ্যান্ড ডিউরেশন অফ দ্য শর্ট টার্ম মেমোরি, এই রিলেটেড একটা দিয়েছে। এটা কিন্তু সামারাইজ বলেছে, এইটা রিলেটেড অনেকের আবার ডাউট ছিল, মানে এই কোয়েশ্চেন রিলেটেড, দিদি এখানে তো সামারি লিখতে বলেছে, আমি তো প্রেসি হিসাবে লিখেছি, 1/3 করেছি, একটা টাইটেল দিয়েছি, তো আমি যেটুকু করেছি আমি সেটুকুই বলতে পারি, আমি কোনো টিচার নই, আমার মধ্যে অনেক ভুলভ্রান্তি অবশ্যই আছে। তো আমি আমার ধারণাটা শেয়ার করছি, সেটা হলো, এটা যেহেতু সামারি লিখতে বলেছে, এবার তোমরা যারা সামারি হিসেবে লিখেছো, সামারি মানে কি আর প্রেসি মানে কি, আমি যেটুকু বুঝেছি আর কি, সেটা হলো সামারি মানে একটা বিষয়টাকে সামারাইজ করে একটু তুমি ছোট করে লিখলে, আর প্রেসিস মানে কি, মানে প্রেসিস মানে আরও প্রিসাইজ ওয়েতে, মানে আরও বেশি সংক্ষেপে তুমি লিখলে। আর সামারির ক্ষেত্রে টাইটেল দিতে হয় না, ম্যান্ডেটারি নয়, কিন্তু প্রেসিস যদি তুমি লিখতে যাও তাহলে অবশ্যই টাইটেল ম্যান্ডেটারি। তা দুটো বিষয়, সেটা হলো প্রেসিসের ক্ষেত্রে টাইটেল দিতেই হবে এবং 1/3 মধ্যে রাখার চেষ্টা করতে হবে। আর সামারি দিলে পরে তোমার টাইটেল না দিলেও চলবে, আর সেক্ষেত্রে 1/3 যে করতে হবে তার কোনো ব্যাপার নেই, একটু বেশি হলেও কোনো অসুবিধা নেই। এই দুটোই মেন ডিফারেন্স। তো যাই হোক, তো অনেকে যে সামারি হিসাবে যারা মানে করেছে, আমিও কিন্তু এইটা টাইটেল দিয়েই করেছি, আমি জানি না এখন কি দিবে, কেমন কি নাম্বার দিবে, কিন্তু আমিও কিন্তু টাইটেল একটা দিয়েছি। তো আমার মনে হয় তুমি সামারি হিসাবেই লিখো, প্রেসি হিসাবেই লিখো, যেহেতু তোমার এখানে মানে বলা নেই, তো আমি তো দিতেই পারি, আমি বিষয়টা লিখেছি ছোট করে, লেখার পর আমি যেটুকু বুঝেছি যে এই হেডিংটা এই টাইপের দেওয়া যেতে পারে সেটা দিয়েছি। যদি এখন এই মুহূর্তে আমার এক্স্যাক্ট মনে নেই যে আমি কী টাইটেল দিয়েছি এটা, তো আমি কিন্তু টাইটেল দিয়েছি। যেটা অনেকের ছিল যে 0 দেবে কি না, একজন কমেন্ট করেছে যে না, আমার তো মনে হয় 0 দেওয়া উচিত নয়। এবার তারপরে যে স্যার দেখছেন সেই তার উপর নির্ভর করছে। তো আসলে দেখো, ক্লার্কশিপটা না অনেকটাই স্যারের উপরে ডিপেন্ড করছে, কারণ কোন স্যার দেখছে তোমার খাতাটা, উনি কোন নজরে দেখছেন খাতাটা, মানে উনি যখন খাতাটা দেখছেন তখন ওনার মাইন্ডটা কেমন আছে, ওনার মাইন্ড যদি ভালো থাকে, হ্যাপি থাকে, তাহলে তুমি কিন্তু একটা ভালো রিপোর্ট যদি লিখো, তাহলে সে জায়গায় 15-র মধ্যে তোমাকে কিন্তু উনি 10-12 দিয়ে দিতে পারেন, যদি মাইন্ড ভালো থাকে। আর যদি মনে হয় ওই রিপোর্টই তুমি লিখেছো, মাইন্ড খুব খারাপ, তখন ওই রিপোর্টটাই মানে উনি হয়তো তোমাকে 7-8 দিয়ে দেবে। তো তার জন্য ক্লার্কশিপটা কিন্তু একটু
হলেও লাকের ব্যাপার, একটু না আমি বলবো অনেকটাই, মানে তুমি ভালো লিখে এসেছো তারপরেও তোমাকে যদি 10 দেওয়া উচিত, তোমার যে জায়গায় 9 করে দেয় তাহলে প্রত্যেকটাতে 1 করে কমে যায়, তাও কিন্তু 6 নাম্বার কমে যাচ্ছে। তার জন্য তোমাদের কিন্তু মানে অনেক কিছু ভাবার ব্যাপার নেই এখানে যে আমি খুব ভালো লিখেছি আমি পাবোই চাকরিটা। আবার অনেকে ভাবছে যে না আমি মোটামুটি লিখেছি হয়তো পাবো না, প্রিলিমসেও কম আছে, এই বিষয়টা নিয়ে একদমই চিন্তা করার মানে উচিত নয়। যাদের মোটামুটি 50-60 এরকম 49 কাট অফ যেহেতু ছিল তার উপরে আছে, তো এবং এখানেও তোমরা সবারই তো একটা এক্সপেকটেশন থাকে যে 50-60 হয়তো পাবো, তারা কিন্তু নেক্সট যে আমাদের টাইপিং আছে সেটার জন্য শুরু করতে পারো বলে আমার মনে হয়। তো নেক্সট আমি কোশ্চেনে যাই, ওই বিষয়ে আবার পরে আলোচনা করব। নেক্সট আরেকটা কি আছে, আরেকটা কিন্তু একটা ট্রান্সলেশন রয়েছে। এই ট্রান্সলেশনটা আমি বলবো যে আমার যেটুকু মনে হয়েছে ট্রান্সলেশনটা ভালো ছিল, মানে অন্যবার যেমন গল্প থেকে তুলে দেয় একটু ভাবার বিষয় আছে, মানে লেখক কোন দৃষ্টিভঙ্গিতে বিষয়টা দেখছেন কিংবা কিভাবে তুলে ধরেছেন, তো এক্ষেত্রে কিন্তু সেটা নয়, ট্রান্সলেশনটা মোটামুটি সহজই ছিল, সহজ বলতে কি মডারেট ছিল, কিন্তু একটু লেন্দি ছিল আমার যেখানে, মানে লিখে যাচ্ছে ট্রান্সলেশন কিন্তু শেষ হচ্ছে না। আমরা সকলে রাজনৈতিক নেতা হতে পারি না অথবা লক্ষ লক্ষ মানুষের পরিচালনা করতে পারি না, এই রিলেটেড মানে আমাদের কি করতে পারি না কি করা উচিত এই রিলেটেড দিয়েছে। তো আমার মনে হয় টেন্স এবং গ্রামার এই দুটো যদি ঠিক রাখা যায় ট্রান্সলেশনে কিন্তু ভালো নাম্বার উঠবে। এবার আহামরি কিছু ছিল না, কিন্তু ওই যে লেন্দি টাইম ম্যানেজ করাটা একটু বিষয় ছিল, আর প্রেসিসটাও মোটামুটি মডারেটই ছিল আগের বারের তুলনায় আমি বলবো, কারণ আগের বারও আমি মেন্স দিয়েছি, তো আগের বারের তুলনায় মানে মডারেট ছিল। আর ট্রান্সলেশনটাও আগের বার ছোটো ছিল, ওই যে উশ্রীর ওই গল্পটা দিয়েছিল, কিন্তু একটু বোঝার ওই উশ্রীটা অনেকে রিভার হয়তো ধরতে পারেনি, সেক্ষেত্রে প্রবলেম হয়েছে। তো এবার লেন্দি ছিল কিন্তু কোয়েশ্চেন মডারেট আমার মনে হয়েছে। তারপর রিপোর্টটাও এমন কিছু দেয়নি যেটা আমরা একদমই লিখতে পারবো না, কিন্তু আমার কি হয়েছে আমি সবগুলো টপিক কমপ্লিট করে তারপরে রিপোর্ট লিখতে গিয়েছি, রিপোর্টটা না আমি শেষ করতে পারিনি, করতে করতেই মানে বেল পড়ে গেছে আর কি। যাই হোক এবার দেখা যাক, 5টা টপিক মোটামুটি ভালোভাবে লেখার চেষ্টা করেছি, আর একটা টপিক মানে একটা হয় না যে শেষ করা ব্যাপারটা ভালো মতো, সেটা আমি পারিনি। তো দেখা যাক এরপরে কি হয়। তো আর আরেকটা যেটা আছে সেটা হচ্ছে গ্রুপ বি বেঙ্গলি, তো সেটা কিন্তু তোমাদের সাথে অলরেডি আমি শেয়ার করেছিলাম, তোমরা যারা দেখোনি আগের ভিডিওটা দেখতে পারো। তো এখানে মানে কোথা থেকে এসেছে কোন কোন বই থেকে, মানে একদম পুরো হুবহু পুরো রিপোর্টের টপিক কিংবা তোমার প্রেসিস সেটা সারাংশ বলে কিংবা অনুবাদ সেটা দিয়েছে, সেটা কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করেছি, তো তোমরা ওই বইগুলো ফলো করতে পারো। এবার তো দেখো যে বাংলায় যে প্রশ্নটা এসেছে, পশ্চিমবঙ্গে কলকাতা সহ বেশ কয়েকটি জেলায় পানীয় জলে আর্সেনিক দূষণ নিয়ন্ত্রণে সরকারি একটা উদ্যোগ করা হয়েছে সেই বিষয়ে, মানে আর্সেনিক দূষণ, তো এইটা তো এই টপিকটা আশা করি মানে সকলেরই কিন্তু অত তথ্য ইনফরমেশান দরকার নেই, কারণ ওই সময়ের মধ্যে যারা আমরা জানি না তথ্য আগে থেকে কী দেবো, যে পয়েন্ট দেওয়া আছে সেই পয়েন্টগুলোকে একটু ভালোভাবে সুন্দর গুছিয়ে লিখলেই আমার মনে হয় হয়ে যায়। তো আমি এটা মোটামুটি লিখেছি। তো যেহেতু দেওয়া আছে পশ্চিমবঙ্গের সব বেশ কয়েকটি জেলায় পানীয় জলের সংকট দেখা যাচ্ছে, তার মেন কারণ হচ্ছে একটা আর্সেনিক দূষণ, তো তার ফলে মানে শত শত মানুষের জীবন বিপন্ন হয়ে যাচ্ছে। তারপরে সরকার এই বিষয়ে কী কী উদ্যোগ নিয়েছে, উন্নত মানের প্রযুক্তি থেকে আরম্ভ করে বাড়ি বাড়ি গিয়ে পাইপের সাহায্যে বিশুদ্ধ পানীয় জলের মানে সরবরাহের ভাবনা করছে মানুষের লাইফ সেভ করতে, এই টাইপের লিখতে পারো, আমি এটাই লিখেছি। আর আরেকটা ছিল কোনো একটা ট্যাক্সি ড্রাইভার বিপুল অঙ্কের টাকা প্রকৃত মালিককে ফিরিয়ে দিলেন, সেই রিলেটেড একটা লেখা ছিল এক্ষেত্রে, তো আমি এটা লিখিনি। তো তারপরে এই যে গদ্যাংশটা যেটা ছিল বৈচিত্র্যের মধ্যে ঐক্য, এই রিলেটেড, এটা কিন্তু একদম হুবহু একটা বই থেকে পুরো কপি করা, তো যেটা আগের ভিডিওতে তোমাদের সাথে আমি শেয়ার করেছি। তো আর আরেকটা যেটা এটা আশা করি অনেকেই জানো, ছোটোবেলায় পড়েছো, কাবুলিওয়ালার গল্প, রহমত, মিনি, রাবেয়া, তো এইটা আমি ইংরেজিতে সকলেই আশা করি করে গেছো, এই বিকেদে সরকারে ছিল, ইংরেজি থেকে বাংলা থেকে ইংরেজিতে করেছি, এখানে ইংরেজি থেকে বাংলায় এসেছে। তো এই তো হলো প্রশ্নপত্র ক্লার্কশিপের। মোটামুটি তোমাদের অনেকেরই ডাউট ছিল যে জায়গায় ওই যে রিপোর্টে আমি বলে দিলাম বিষয়টা, আমি আমার যেটুকু বুঝি সেটুকু কিংবা আমি যেটুকু লিখেছি বা স্টাফ রিপোর্টটা লিখবো কি না ওই জায়গাটা বললাম, আর সামারির ওই বিষয়টা, আর তো ট্রান্সলেশন তো মোটামুটি আছে, আর বাংলা তো সেরকমভাবে অনেক মানে ডাউট তো থাকে না অনেকেরই, অনেকে বলছে হয়তো বাংলা যে দিদি এই প্রেসিসটা লিখে এই হেডিংটা দিয়েছি এটা ঠিক হবে কিনা, দেখো হেডিং তুমি ওর মধ্যে মোটামুটি সেন্ট্রাল আইডিয়াটাকে যদি তুমি তুলে ধরতে পারো সেক্ষেত্রে কিন্তু বেটার, বিষয়টা অনেকটা বৈচিত্র্যের মধ্যে ঐক্য এখানে যেরকম, তো এই বিষয়টা বেটার যদি সেন্ট্রাল আইডিয়াকে তুলে ধরতে পারে। এবার যদি তুমি না পারো ওর ধারপাশ দিয়ে যাও একটু ওই রিলেটেড ছোঁয়া আছে সেটা লিখলেও কিন্তু হ্যাঁ, তোমার যদি টাইটেলে আলাদা করে যেহেতু নাম্বার থাকে শুনেছি, এখন জানি না আমি ঠিক কি বেঠিক, হয়তো অন্য জায়গায় 2-3 দিলে তুমি হয়তো 3 দিলে হয়তো 2 পাবে, এরকম আর কি বলছি আমি।
কোনোটাই রাইটিং তোমার যদি গ্রামার ঠিক থাকে, হাতের লেখা মোটামুটি বোঝা যায়, বানানটা মোটামুটি কম মানে মিস্টেক হয় আর কি, তো সেক্ষেত্রে নাম্বার পাওয়ার কথা। আর এটা যেহেতু ক্লার্কশিপ এক্সাম, এটা তো আমাদের WBCS নয় যে অনেক ভালো কিছু লিখতে হবে, টিচার তোমার থেকে অনেক বেশি জ্ঞান, অনেক বেশি ডেটা, অনেক বেশি মানে লেখার মানে সুন্দর একটু হাতের লেখা কিংবা গুছিয়ে লেখা এগুলো এক্সপেক্ট করে, সেটা একেবারেই এক্সপেক্ট করে না। এই সময়ের মধ্যে মেন হচ্ছে আমরা মোটামুটি 6টা টপিককে মোটামুটিভাবে টাচ করতে পেরেছি কিনা সেন্ট্রাল আইডিয়াগুলোকে দিয়ে, আর গ্রামার বানান এই বিষয়গুলো ঠিক আছে কিনা আমার মনে হয় এগুলোই বেশি দেখে, হাতের লেখাটা বোঝা যাচ্ছে কিনা, সেন্ট্রাল আইডিয়াকে হিট করতে পেরেছে কিনা। আর অনেকে আবার হয়তো বলছো যে দিদি আমি 6টা টপিক লিখতে পারি, 5টা টপিক লিখেই বেল পড়ে গেছে, তো সেটাও হবে। তুমি যদি 5টা টপিক খুব ভালো করে লিখে আসতে পারো, খুব ভালো মানে মোটামুটি ভালো আমি বলছি, 5টা টপিকে যদি অন অ্যান অ্যাভারেজ তুমি হচ্ছে 5-10-50ও পাও, আর একটা তুমি টাচই না করতে পারলে, এদিকে তোমার প্রিলিমসে যদি অনেকটা বেশি নাম্বার থাকে, মোটামুটি 70-এর আশেপাশে থাকে, তাহলে তো আশা করি হয়ে যাওয়ার কথা। তো সেক্ষেত্রে চিন্তার কোনো বিষয় নেই, যা পরীক্ষা মিটে গেছে। আমিও তাই এভাবেই মনটাকে শান্ত করেছি যে পরীক্ষা যা হওয়ার ডান, তো এটা নিয়ে ভেবে আর কোনো কিছু লাভ নেই। তো এবারে নেক্সট আমাদের যারা মনে করছো যে না দেখো, অনেকে আমাকে বলছে সেফ স্কোর কত, সেফ স্কোর বলে কোনো কিছু হয় না, মোটামুটি আমাদের ধরে চলতে হবে। আগের বার কী এসেছিলো বলো তো? আগের বার আমাদের যে ওই যে ইয়েটা এসেছিলো না, কী জানি এসেছিলো, হ্যাঁ আগের বার মোটামুটি 65 সম্ভবত, হ্যাঁ 65 ছিল আগের বার তোমার প্রিলিমসে, আমিও দিয়েছিলাম আগের বার তোমার যদি হ্যাঁ 65 ছিল মোটামুটি। 65 যদি থাকে আর তার সাথে ওরা 72 অ্যাড করেছিল, করে কাট অফ ছিল আগের বার 137 ছিল কাট অফ, যদি আগের বার থাকে ভ্যাকেন্সি এটা ছিল, এটা কাট অফ ছিল, এটা কিন্তু আগের বারের কাট অফটা এরকম ছিল, আগের বারের কাট অফ এই বিষয়টা ছিল। আর তার সাথে তুমি যদি দেখো যে না, যে আমাদের হচ্ছে এবারে কত আসবে, তো এবারে কত আসবে বলতে গেলে দেখো 72 যোগ করেছে, এবার দেখো কাট অফটাই এবার তো 49-এ নেমে গেছে, তো তার সাথে যদি তুমি ধরো 72ই যোগ করলে, আমি মানে বলছি কথা তো সেক্ষেত্রেও কিন্তু তোমার মানে কত দাঁড়াচ্ছে, মোটামুটি 121 মতো দাঁড়াচ্ছে, তাই না? হ্যাঁ 121 মতো দাঁড়াচ্ছে। তো এই ক্ষেত্রে তার মানে কি, আমি আগের বারের সাথে ট্যালি করে আমি বলছি, আগের বারের সাথে 72 আর এবার কিন্তু সিটও বেশি, আগের বার তো না একটু হলেও বেশি আছে, এবার আরও বেশি বাড়তে পারে, কারণ সামনে তো ভোটের বাজার আর কি। তো যাই হোক, তো আরও বেশি যদি বাড়ে তো সেক্ষেত্রে কিন্তু কাট অফটা আরও কমে যেতে পারে। তো আমার ধারণা কাট অফ এই যেটুকু বললাম মানে 120-120-র আশেপাশে আমার ধারণা, হয়তো সেখান থেকে একটু কমতেও পারে একটু বাড়তেও পারে, কিন্তু রিজিওনালের ক্ষেত্রে আমি অবশ্যই বলছি, আমি বলছি হচ্ছে ইউআরের ক্ষেত্রে এবং হচ্ছে তার সাথে রিজিওনাল, এই দুটা বিষয়কে আমি তুলে ধরছি, মানে আলটিমেট মানে একটা চাকরি পাওয়া নিয়ে আমাদের কথা, মানে যারা মানে আমার মতো বেকার রয়েছে আর কি। তো ইউআর এবং রিজিওনাল এই দুটো মিলে আমার মনে হচ্ছে মানে 120-র আশেপাশে যাবে বিষয়টা, মানে 100 মানে সেটা তোমার ধরো 115ও হতে পারে, 125ও হতে পারে, কিন্তু আমার মনে হচ্ছে 130 ক্রস করবে না। তো এই আর কি, আমি জানি না বিষয়টা, আমার ধারণা এটা। তো আর আমার ছিল বলতে আমার তো 68.5 ছিল, তো সেক্ষেত্রে আমি যদি 50+ পাই তাহলে তো মানে হওয়ার কথা। এবার জানি না কাট অফ, হয়তো এদের পিএসসির কথা বলা তো যায় না, হয়তো সবাই ভালো পরীক্ষা দিয়েছি আমরা, হয়তো আগের বারের মতো 130-এর ওপরে গেল, সেটাও যেতে পারে, বলা যায় না, আমি আমার আইডিয়া বলছি, আমি কোনো টিচারও নই। আর এই আর কি, তো আমি তো এই বলে মনকে সান্ত্বনা দিয়েছি যে আমার 70-এর আশেপাশে আছে, এখন যদি আমি মোটামুটি 50+ পাই আর যদি আর ওদিকে 120-র আশেপাশে হয় তাহলে আমি পেতে পারি। আর সেক্ষেত্রে যদি দেখা যাচ্ছে না মানে আমি নাম্বারটাও কম পেলাম মেন্সে, হয়তো ওই 50%-এরই আশেপাশে পেলাম, এদিকে কাট অফ 130-এর ওপরে যাচ্ছে, তো সেক্ষেত্রে তো আশা করা মুশকিল, জানি না। তো আমি যেটা বলে মনকে সান্ত্বনা দিয়েছি তোমাদের সাথে জাস্ট সেটুকুই তুলে ধরলাম। আবার বলছি আমি কাট অফ বলার কেউ নয়, একেবারেই নয়, আর আমি এইসব নিয়ে আলোচনাও করি না, আমার মনের ধারণাটা তোমাদের সাথে তুলে ধরলাম। তো যাই হোক, আজকে আমি তোমাদের সাথে যে পিএসসির যে কোয়েশ্চেন পেপারটা ক্লার্কশিপ পার্ট 2 এক্সামে 2023-এর বাংলা ইংরেজি সেটা শেয়ার করলাম, এবং তার সাথে সাথে আমার পরীক্ষা রিলেটেড কিংবা যেটুকু একটু ডাউট ছিল আমি যেটুকু জানি, তো সেই বিষয়টা তুলে ধরার চেষ্টা করলাম। আর কাট অফ রিলেটেডও আমি কিন্তু আর কাউকে সেরকম কিছুই মানে অনেকেই বলছে, আমি বলতে পারছি না, কারণ আমি তো জানি না বিষয়টা, আমি কেমন করে বলবো।
তো 120-র আশেপাশে যারা এক্সপেক্টেড, হ্যাঁ সেটা কমেও যেতে পারে, 110ও হতে পারে কারণ ভ্যাকেন্সি হয়তো আরও বাড়িয়ে দিল, কিংবা ভ্যাকেন্সি কমে গেল, সেক্ষেত্রে 130ও হতে পারে, এটা পুরোটাই হতে পারে এই বিষয়টা। তো এই আর কি, আজকের মতো ভিডিওটা এটুকুই। তোমাদের কেমন লাগলো জানিও। আর এই রিলেটেড আমার মনে হয় আর চিন্তা ভাবনা করার কারোরই প্রয়োজন নেই। আর এরপরে তোমরা সকলে টাইপিংয়ের দিকে একটু একটু করে নজর দাও, আর তারপরে রেজাল্ট বেরোলে তারপর ভালো মতো তো করবেই। তার সাথে যার যেটা সামনে আছে, যেমন এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি আছে, আমার কথা আমি বলছি, তারপর এনটিপিসি, তারপর ডাব্লিউবিসিএস, মেন তো ডাব্লিউবিসিএসটাই যদি হয় মার্চের দিকে, তাহলে তো ভালো মতো শুরু করতে হবে। তো তার জন্য একটু মনটাকে শান্ত করে ভালো মতো রুটিন করে, আবার অনেক দিন জিকে পড়া হয়নি, সেই জিকেগুলোকে আবার নিজের আয়ত্তে আনতে হবে। ভালো মতো যারা ভাবছো নতুন করে শুরু করবে বিসিএসের জন্য কিংবা অন্যান্যর জন্য, তারা শুরু করো প্রথম থেকে। আর যাদের অনেকটা করাই আছে, রিভিশন দিতে হবে, তারা রিভিশন দাও। যদি সত্যিই মার্চে ডাব্লিউবিসিএসটা হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু অনেক চাপ হয়ে যাবে। 2 মাসে রিভিশনই দাও কিংবা নতুনভাবেই তুমি তোলো না কেন। তো আজকের মতো এটুকুই। আর এরপরে আমি যদি বিসিএস কীভাবে শুরু করছি এই রিলেটেড, যদি মানে আবার রিভিশন শুরু করছি এই রিলেটেড, যদি তোমরা কিছু মানে জানতে চাও, কোনো ভিডিও চাও, আমাকে কিন্তু জানিও। আমার যদি সম্ভব হয় আমি তোমাদের সাথে শেয়ার করব। ধন্যবাদ।